গুড মর্নিং। এখন সকাল 8টা। আজ 1 জানুয়ারি 2021। সো হ্যাপি নিউ ইয়ার টু অল। আমরা বেরোচ্ছি হংসেশ্বরী মন্দির দেখার জন্য। আহ, এখন বেরোচ্ছি। 8টা থেকেই খুলে যাওয়ার কথা আমাদের। মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা পৌঁছে ইনফর্ম করি তোমাদের। থ্যাংক ইউ। তো আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে, হংসেশ্বরী মন্দির। আজকে 1 জানুয়ারি। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর অনেক ভালো যাক, অনেক আনন্দ নিয়ে আসুক তোমাদের জীবনে। 2020 তো খুব বাজে গেছে। করোনার জন্য সমস্ত জায়গা লকডাউন ছিল, কোথাও ঘুরতে যেতে পারিনি। তো একদম মনে হচ্ছিল যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসছে। তো আশা করি 2021 ভ্যাকসিন আসবে খুব তাড়াতাড়ি এবং সমস্ত কিছু নর্মালাইজড হয়ে যাবে। গুগল ম্যাপ অনুযায়ী হংসেশ্বরী মন্দির মধ্যমগ্রাম থেকে প্রায় 44 কিলোমিটার দূরে। তোমরা যারা ভাবছো একদিনের মধ্যে গিয়ে ঘুরে চলে আসতে চাও, মানে ওয়ান ডে ট্রিপ, তো সেটার জন্য এটা আইডেল। তোমরা অবশ্যই যেতে পারো। রাস্তার পাশের এই সবুজ সমস্ত কিছু গাছপালা দেখে চোখ জুড়িয়ে যায়। কলকাতায় অ্যাকচুয়ালি এত সবুজ পাওয়া যায় না। তো আমরা যখন কলকাতার বাইরে এসেছি, সবুজ দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা সকালে স্নান ধান করে চাটা খেয়ে বেরিয়েছি, কিন্তু তোমরা যদি মনে করো যে রাস্তায় কোথাও ব্রেক নিবে বা চাটা খাবে, তো এখানে রাস্তার ধারে প্রচুর দোকান আছে যেখানে এই সমস্ত কিছু পাওয়া যায়। আর তোমাদের এ ব্যাপারে কোনো অসুবিধা হবে না। পুরো লোকালিটির উপর দিয়েই যাচ্ছ তোমরা এই এক্সপ্রেসওয়েতে। তো সকালবেলায় রৌদ্র উঠে গেছে, সূর্যি মামা ঝলমল করছে। ভেবেছিলাম কুয়াশা আসবে, কিন্তু কুয়াশা নেই একদমই, ভিজিবিলিটি খুব ভালো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। তো এটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মেনটেন করে। তো এটা 2 ওয়ে রাস্তা আছে, এখন 4 ওয়ে রাস্তা হয়ে যাবে খুব শীঘ্রই, এটা শুনতে পাচ্ছি। হংসেশ্বরী মন্দির যেতে গেলে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করেই বাঁ দিকে ঢুকে যেতে হবে। 700-800 মিটার দূরেই হংসেশ্বরী মন্দির। তো অ্যাকচুয়ালি আমরা আজকে হুগলি বাঁশবেড়িয়ার শুধু হংসেশ্বরী মন্দির নয়, প্ল্যান করছি যে হংসেশ্বরী মন্দির সঙ্গে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এই সমস্ত কিছু দেখব। আর এটাও প্ল্যান করেছি যে আমরা নৌকো বিহার করব, মানে গঙ্গার উপর দিয়ে কিছুটা বোটিং করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো আমরা চলেছি এখন আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আমার বাবা মা এরা অ্যাকচুয়ালি, আমি বাইকে রাইড করি, এরা ঠিক পছন্দ করে ওঠে না। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো যাই আনন্দ করতে। তো এখানে সেফটিটা সবথেকে বড় মেজার করে আমাদের। সুতরাং খুব সাবধানেই আমরা গাড়ি চালিয়ে যাই। তো যাই হোক, এটা বলতে বলতে আমরা প্রায় ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। এখান থেকে আর 1 কিলোমিটার দূরেই হংসেশ্বরী মন্দির। তো আমরা মন্দিরের কাছে গিয়ে আরেকবার হয়তো চা ব্রেক নিব, তারপরে মন্দিরের মধ্যে ঢুকবো। কারণ এতটা 40 কিলোমিটার বাইক চালিয়ে আমারও একটু শীত শীত করছে, কারণ সকালে টেম্পারেচার যথেষ্টই কম আছে। যদিও সূর্যি মামা মাথার উপর ঝলমল করছে, তবুও বাইক চালালে একটু ঠান্ডাই লাগছে হাইওয়েতে। আমরা সকাল 9:30টার সময় পৌঁছে গেছি মন্দিরের সামনে। চা ব্রেক নিয়ে ভিতরে ঢুকেছি হংসেশ্বরী মন্দিরে। রাজা নৃসিংহদেব রায় 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করেন। অ্যাকচুয়ালি ওনার মা নাম ছিল হংসেশ্বরী, তো তার নাম অনুযায়ী মন্দিরের নাম হংসেশ্বরী মন্দির নাম হয়। আর এটা হচ্ছে রাজবাড়ি, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের একদম পাশে। এবং অনন্ত বাসুদেব মন্দির হচ্ছে এটা। এটা হংসেশ্বরী মন্দির হবার আগেই এই মন্দিরটা হয়েছিল। বাঁকুড়ার বিষ্ণুপুরে যেমন আমরা টেরাকোটার কাজ দেখতে পাই, এই মন্দিরেও আমরা সেই একই রকম টেরাকোটার কাজ দেখতে পাই। আমাদের ঐতিহ্য বহন করছে এই মন্দিরটি, একটা সুপ্রাচীন ঐতিহ্য।
1788 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দিরের শিলাস্থাপন হলেও এটা রাজা নৃসিংহদেব রায় সম্পূর্ণ করে যেতে পারেননি। তো এটা পরে ওনার স্ত্রী রানী যিনি ছিলেন রানী শঙ্করী, উনি 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরটি কাজ পূর্ণ করেন। তুমি বীরভূমের অন্যান্য মন্দিরগুলো যদি দেখো, কালনা বা আশেপাশের, তো সবগুলো ঠিক একই আদলে তৈরি, ভিতর বাহির সবগুলো ঠিক একই রকমভাবেই তৈরি করা হয়েছে, ঠিক টেরাকোটার কাজ করে, যেটা খুব সুন্দর লাগবে। কিন্তু হংসেশ্বরী মন্দিরটা একটু আলাদা, এটা আশেপাশের কারোর সঙ্গে ম্যাচ করে না। কারণ আমি যতটা জানি হংসেশ্বরী মন্দিরের যে সমস্ত পাথরের কাজ করা হয়েছে সেগুলো ইউপি থেকে এসেছিল এবং রাজস্থান থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল ওদের করার জন্য। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে। তো এখানে তুমি যদি দেখো মন্দিরটি 13টি মিনার আছে, 13টি চূড়া আছে এই মন্দিরে, আর প্রত্যেকটা পদ্ম ফুলের মতো করে করা। তো খুব ভালো। করোনার মহামারীর থাবাও এখানে পড়েছে, তো সেই জন্য অনেক নতুন বিধিনিষেধ এখানে আরোপ করা হয়েছে। 10 জনের বেশি মন্দিরে কেউ ঢুকতে পারবে না, মন্দিরের বাইরে থেকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং আরও অনেক বিধিনিষেধ, মাস্ক ছাড়া এখানে ঢোকা যাবে না, যেগুলো সমস্ত মন্দিরেই হয়ে থাকে। তো সেগুলো বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার বিকেলে 4টের সময় মন্দির খোলে। তো তোমরা এই টাইমের মধ্যেই এসো। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন ঘুরে ঘুরে, তো এখন কিছু খাবার পালা। তো সঙ্গে করে এনেছিলাম চিকেন কষা আর পরোটা, তো সেটা দিয়েই পেট ভরালাম। তারপরে আমরা চললাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। ব্যান্ডেল চার্চ ভারতবর্ষের সবথেকে পুরনো চার্চগুলোর মধ্যে একটা। পর্তুগিজরা এই চার্চটা তৈরি করেছিল 1599-এ। আমরা চার্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি গঙ্গার ধারে। তো এখানে প্রচুর বাজার বসেছে। অ্যাকচুয়ালি এখানে গঙ্গায় বোটিং করা যেত, কিন্তু করোনা আবহে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এদের খুব বাজে অবস্থা চলছে যারা অ্যাকচুয়ালি বোট চালাতো, আর এদের কোনো আইডিয়া নেই যে কখন থেকে এটা স্টার্ট করা হবে, যেহেতু এটা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো পাশে এলে তোমরা অনেক দোকান দেখতে পাবে যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, বেলুন, অনেক খাবার জিনিসপত্রও আছে, ইভেন বন্দুকে নিশানাবাজি করতে পারবে। একদম ছোট একটা মেলা, বেশ ভালো লাগবে। এখানে প্রচুর ফুচকার দোকান আছে, তো তোমরা সেই সব দোকান ট্রাই করতে পারো। ফুচকা খুব ভালো ফুচকা এখানে হয়। ফুচকা ছাড়াও এখানে তুমি অনেক আইসক্রিমের দোকান পাবে, সেখানে আইসক্রিম খেতে পারো। এখানে নাগরদোলনা থেকে শুরু করে আরও অনেক কিছু আছে যেগুলো তুমি বাচ্চা বা পরিবারকে নিয়ে এলে খুব আনন্দ করতে পারবে। তো এই সেই ফুচকা স্টলগুলো যেগুলো মানে খুব ভালো ফুচকা আছে, আর এই হচ্ছে সেই নাগরদোলনা। এখন ব্যান্ডেল চার্চের পাশে আছি, প্রচণ্ড আনন্দ করছি। এখানে একটা ছোটোখাটো মেলার মতো হয়ে গেছে গঙ্গার ধারে, খুব ভালো লাগছে। ব্যান্ডেল চার্চ বন্ধ কোভিড-19-এর জন্য একদম প্রথম থেকে, মার্চ মাস থেকে। তো কবে খুলবে এরা কিছু বলতে পারছে না, আমরা চার্চের মধ্যে যেতে পারিনি। তো ঠিক আছে, বাইরেই আনন্দ করছি। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকা আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে,
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। তো আমরা পৌঁছে গেছি হুগলি ইমামবাড়ায়। তো এখানে টিকিট মূল্য 10 টাকা, সেটা দিয়ে প্রবেশ করতে হয়। 1841 খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিন এই ইমামবাড়াতে প্রতিষ্ঠা করে। এখানের মেন আকর্ষণ 150 ফুট চূড়ার উপরের একটি ঘড়ি, এছাড়া আছে সূর্য ঘড়ি এবং হাজি মোহাম্মদ মহসিনের কবরস্থান। তো এখানে সমস্ত কিছুগুলোই আমরা ঘুরে দেখেছি। অ্যাকচুয়ালি এখানে যে ঘড়িটি আছে সেই ঘড়িটি ইংল্যান্ড থেকে কেনা হয়েছিল সেই সময় প্রায় 12,000 টাকা দিয়ে, এবং এখানে ঘড়িটা এখনও চলে। 20 কেজির একটা চাবি আছে, যেটা দিয়ে একবার চাবি দিলে 7 দিন অন্তর 7 দিন পরে দিতে হয়। এবং ঘড়িটির 3টে ঘন্টা আছে, একটা হচ্ছে 80 মণ ওজনের, একটা 40 মণ, একটা 30 মণ ওজনের, এবং ঘড়িটি এখনও কন্টিনিউ চলছে। তো আমরা উপরে গিয়েছিলাম, সেই ঘড়িটির যন্ত্রাংশ দেখেছি, এটা যন্ত্রাংশ, এবং সেই ঘড়িটির যে ঘন্টা আছে, তো এটা হচ্ছে সেই ঘন্টা। এবং 150 ফুট উপর থেকে আমরা হুগলির কিছু ছবি তুলেছি। তো এইটা হচ্ছে সেই সমস্ত ছবি যেগুলো আমরা ইমামবাড়া এবং আশেপাশের ছবি তুলেছিলাম সেই উপর থেকে। তো ইমামবাড়ার মধ্যেটাও আমরা ঘুরে দেখেছি, তো খুব ভালো লেগেছে ইমামবাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা দেখার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ব্যান্ডেল চার্চে আমাদের বোটিং করা হয়নি, তাই আমরা ভাবলাম বাবুগঞ্জ ফেরিঘাট দিয়ে একদম নৈহাটি অবধি আমরা জেটিতে করে আসব। তো নৈহাটি থেকে করে জেটিতে করে এসেছি, এবং তারপর আবার সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ি এসেছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের মূল্যবান মতামত। তাহলে বাই, আবার দেখা হবে।